রাকেশ, আমরা জানি বড় বৌমা যাওয়ার পরে তুই ভেতরে ভেতরে দুঃখে থাকতিস, কিন্তু যদি তুই বিয়ে করতে চাইতি তো আমাদের বলতে পারতি। আমরা হাসি খুশিতেই তোর বিয়ে দিতাম। চলো ভাইয়া, কোনো ব্যাপার নয়। বিয়ে করেছো এ তো ভালো কথা। আমার একটা বড় বৌদি হলো, কিন্তু অন্তত ওর ঘোমটা তো তোলো। হ্যাঁ বড় যা, তোমার ঘোমটা তো তোলো। বৌদি, ওটাই করব যেটা তুমি চাও। আমরাও দেব। একবার তো তোমার ঘোমটা উঠিয়ে নাও। কেন তোমরা ওকে বিরক্ত করছো? আমার স্ত্রী অনেক সংস্কারী, ও কারোর সামনে ঘোমটা তোলে না। রাকেশ তার বউকে নিয়ে তার ঘরে চলে যায়। সবাই অবাক হয়ে যায়, কারণ সে ঘোমটা ওঠায়নি। রাতে দুই যা খাবার বানাচ্ছিল, তখন ছোট যা রাধিকা বলে, আরে দিদি, এখানে তো আমি ছাড়া আর কেউ নেই, অন্তত আমাকে তো মুখটা দেখাও। আমি একবার বলে দিয়েছি না, আমি ঘোমটা তুলবো না তো তুলবো না। যদি আমি ঘোমটা ওঠাই তাহলে তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। এরকম ভাবেই মোটামুটি 15 দিন কেটে যায়, কিন্তু রাধিকার বড় যা ঘোমটা ওঠায় না। আসলে ঘোমটার আড়ালে কে ছিল, সে তার ঘোমটা কেন ওঠাচ্ছিল না, আর ঘোমটা ওঠানোর পরে ওই বাড়ির কি হবে, এই সব জানার জন্য আমাদের গল্পতে একটু পিছোতে হবে। রাঘব আর রাকেশ দুই ভাই ছিল। বড় ভাই রাকেশের বউ অনেক আগেই মারা যায়। একদিন ছোট ভাই রাঘবের জন্য তারা মেয়ে দেখতে যায়। সম্বন্ধীজি, আপনি আপনার মেয়েকে খুব ভালো শিক্ষা দিয়েছেন। রং যদিও শ্যামলা, কিন্তু মনের দিক থেকে খুব সুন্দর। সন্ধান বাবু, রাধিকাকে তো আমি পালন করেছি। মমতা তো রাধিকার সৎ মা। আরে হ্যাঁ হ্যাঁ, ঠাকুরমশাই তো বলেছিল এই ব্যাপারে, আমি তো ভুলেই গেছিলাম। রাধিকার সৎমা খুব ফর্সা ছিল আর দেখতেও খুব সুন্দরী ছিল। রাঘব, তোমার তো শাশুড়ি রাধিকার থেকে অনেক বেশি সুন্দরী। এই বয়সেও কিন্তু উনি নিজেকে বেশ মেনটেন করে রেখেছে। হ্যাঁ। তো কয়েকদিন পরেই রাঘব আর রাধিকার বিয়ের দিন চলে আসে। বিদায়ের সময় রাধিকা খুব কাঁদছিল। সবাই রাধিকাকে চুপ করাতে যায়, কিন্তু সে চুপ করার নামই নেয় না। তখন মমতা বলল, আমার মনে হয় রাধিকার ঘর ছাড়তে খুব কষ্ট হচ্ছে। এমনটা করি আমি নিজেই রাধিকার সঙ্গে চলে যাই, আর কিছুদিন ওর সঙ্গেই থাকব। আসলেই সম্বন্ধীজি ঠিকই বলছেন। তো এইভাবে রাধিকার সঙ্গে ওর সৎমা মমতাও তার শ্বশুরবাড়ি চলে যায়। ফুলশয্যার রাতে। রাধিকা, তুমি ঘাবড়িও না। আমাদের পরিবারে একে অপরকে খুব ভালোবাসে। আমি জানি রাঘব, শাশুড়িমার স্বভাব দেখিয়ে আমি বুঝতে পেরে গেছি যে এই পরিবারে কতটা ভালোবাসা থাকবে। পরের দিন সকালে রাধিকা সবার জন্য নাস্তা বানায়। বৌমা, তোর হাতে তো অদ্ভুত জাদু আছে। সত্যি বৌমা, তোমার হাতে জাদু আছে। চলো, আমার খাওয়া হয়ে গেছে, আর আমি কাজে বেরোচ্ছি। আর রাঘব, তুমি কিন্তু 1 সপ্তাহ কোম্পানিতে যাবে না। বউয়ের সাথে একটু সময় কাটাও, কাজ আমি সামলে নেব। হ্যাঁ ঠিক আছে ভাই। এই বলে রাকেশ কাজে বেরিয়ে পড়ে। দুপুরের সময় মমতা একলা বোর হতে থাকে। এদের ঘর তো বড় মহলের থেকে কম নয়। রাধিকার মতো কালো মেয়ের বিয়ে এরকম কোটিপতির ঘরে হয়ে গেল। কপাল ভালো ওর, আমার কপালেই বুড়ো লেখা ছিল। রাতে রাকেশ কাজ থেকে ফেরে। খাওয়া দাওয়া খাওয়ার পরে সবাই নিজের নিজের ঘরে চলে যায়। তখন মমতা চুপি চুপি রাকেশের ঘরে চলে আসে। কি হয়েছে? তোমার কি কিছু প্রয়োজন? হ্যাঁ, চাই তো বটেই। আপনি কি দিতে পারবেন? এমন কি জিনিস যেটা আমি দিতে পারবো না? একটা সুন্দরী যুবতী মেয়ে আপনার ঘরে এলো, আর আপনি জিজ্ঞেস করছেন কি দিতে হবে। আহ, এইসব এইসব কি কথা বলছো তুমি? দেখো রাকেশ, আমি জানি তোমার গোটা পরিবার খুব সংস্কারী, তাই তুমি এরকম বলছো। কিন্তু আমি জানি যে যৌবনে যদি বউ চলে যায় তো কেমন লাগে। আমারও বিয়ে একটা বুড়ো লোকের সঙ্গে হয়। ও তো আমাকে কোনো খুশি দিতে পারে না, কিন্তু আমরা দুজন একে অপরের প্রয়োজন মেটাতে পারি। তুমি তো আমার ব্যাপারে ওটা জেনে গেছো, যেটা আমার পরিবার এখনো অবধি জানতে পারেনি। আমি সব সময় আমার পরিবারের জন্য লেগে থাকি, কিন্তু আমার ব্যাপারে কেউ কোনোদিন ভাবেনি। তো ঠিক আছে, আজকে থেকে আমরা দুজন একে অপরের সাহারা হব। এবার রাকেশ আর রাধিকার সৎমা চুপি চুপি দেখা করতে থাকে। তখনও কেউই তাদের সম্পর্কের উপর কোনো সন্দেহ করেনি। তারপর একদিন তারা কোনো বাগানে একলা দেখা করে। এই লোকটার সঙ্গে আমি কতদিন এরকম করে ঘুরতে থাকবো। মমতা, আমি বুঝতে পেরে গেছি তুমি কি ভাবছো। তুমি এটা ভাবছো না যে আমাদের দুজনের এবার বিয়ে করে নেওয়া উচিত? তুমি তো আমার মনের কথা বুঝে নিলে। তো চলো না, আজকেই আমরা মন্দিরে গিয়ে বিয়ে করে নিই। আরে, আমি এই ঘরের বড় ছেলে। যদি আমি তোমার সাথে বিয়ে করে নিই, তাহলে দুনিয়া কি বলবে? অন্যদের কথা তো ছাড়ো, রাধিকা আমাদের ব্যাপারে কি না কি ভাববে। রাকেশ,
আমরা বিয়ে করে নিচ্ছি, কিন্তু আমি কারোর সামনে ঘোমটা তুলবো না। আমি রাধিকাকে ফোন করে বলে দেবো যে আমি বাড়ি ফিরে গেছি। তো এইভাবে রাকেশ আর মমতা মন্দিরে গিয়ে বিয়ে করে নেয়। বিয়ে করে মমতা যবে থেকে রাধিকার বড় যা হয়ে এসেছে তবে থেকে সে ঘোমটা তোলে না। আর গল্পটা আরও একবার প্রেজেন্ট টাইমে চলে এলো। একদিন যখন মমতা ঘোমটা দিয়ে রান্নাঘরে কিছু করছিল, তখন রাধিকা টেবিল ফ্যান চালিয়ে তার দিকে ঘুরিয়ে দেয়, যার ফলে তার ঘুমটা উঠে যায়। মা, তুমি? শাশুড়ি মা, ননদজি, রাঘব, তাড়াতাড়ি এসো। সব লোকেরা সেখানে জড়ো হয়। আপনি তো ছোট বৌদির মা, ভাইয়া তুমি এর সঙ্গে বিয়ে করলে? সম্বন্ধীজি, আপনি তো আপনার জামাইয়ের বড় ভাইকেই ফাঁসিয়ে নিলেন। আমাদের এই পাড়ায় অনেক সম্মান, সব সম্মান চলে যাবে। যদি মনে হয় তোমাদের এইটার জন্য সম্মান চলে যাচ্ছে, তো ঠিক আছে, আমরা দুই ভাই আলাদা হয়ে যাচ্ছি। ভাই, এটা তুমি কি বলছো? এরকমটা আমি স্বপ্নে কোনোদিন এখন অবধি ভাবিনি। আমি জানি তুই এরকম কেন বলছিস। এই কোম্পানির সমস্ত কাজ আমাকেই করতে হয়, এই সংসারের সমস্ত খরচা আমাকেই ওঠাতে হয়। মমতা কালকে ঠিকই বলেছিল, আমার আলাদা হয়ে যাওয়াই উচিত। ওই সন্ধ্যাতেই দুই ভাইয়ের মাঝখানে ভাগ বাটোয়ারা হয়। রাকেশ তার স্ত্রী মমতাকে নিয়ে আলাদা থাকতে শুরু করে। মা আর পায়েল, তোমরা আমাদের সাথে থাকবে। না ভাইয়া, যে মহিলা এত ভালোবাসার পরিবারকে আলাদা করে দেয় তার সঙ্গে আমি থাকতে পারবো না। তোর বোন একদম ঠিক বলছে। ঠিক আছে, আমাদের কোনো পরিবারের প্রয়োজন নেই, আমরা একে অপরের জন্য যথেষ্ট। এবার রাঘব তার কাজ খুব পরিশ্রম আর সৎভাবে করছিল। সে তার আলাদা কোম্পানি খুলল, আর কয়েক বছরে তার কোম্পানি খুব গ্রো করল। সেখানে অন্যদিকে রাকেশের ঘরের দিকে কোনো পাড়ার লোকেরা তাকাতও না। একদিন তার বাড়িতে পাড়ার কিছু লোকেরা আসে। আরে রাধিকা বউ, আজকে আমাদের বাচ্চাদের অন্নপ্রাশন, পুরো পরিবারের সঙ্গে তোমাকে আসতে হবে। নিজের শাশুড়ি, ননদ আর স্বামীকে নিয়ে আসবে। তখন সেখানে মমতা আর রাকেশও চলে আসে। এই কালো মহিলাকে আপনারা ডাকলে আপনাদের পুরো পার্টিটাই নষ্ট হয়ে যাবে। আরে রাঘব বেটা, এরা দুজন কে? যাই হোক, আমার কি, সন্ধেবেলা চলে এসো। এই বলে পাড়ার লোকেরা সেখান থেকে চলে যায়। রাতে রাঘব তার পরিবারকে নিয়ে ফাংশনে যায়। এদিকে রাকেশ, এই মহল্লার কি অবস্থা হয়ে গেল। এই মহল্লাতে আমাকে কত সম্মান করত, আর কোনো সম্মানই নেই আমার। তুমি ফালতু টেনশন নিও না, আমরা দুজন যথেষ্ট। পরের দিন অফিসে। ম্যানেজার স্যার, আগের টেন্ডার তো এখনো কমপ্লিট হয়নি, আর নতুন অর্ডারও এখনো আসেনি। স্যার, যতদিন রাঘব স্যার ছিলেন সবাইকে ভালোভাবে কাজ করিয়ে নিতেন। ওনার যাওয়ার পরে সবাই অলস হয়ে গেছে, আর যখনই নতুন অর্ডার আসছে পুরনো সমস্ত ক্লায়েন্টরা অর্ডার দিতে বারণ করে দিয়েছে। সবাই রাঘব স্যারকে ভরসা করেই সব অর্ডার দিত। যখন সবাই বুঝতে পেরেছে যে আপনারা দুজন আলাদা হয়ে গেছেন আর রাঘব স্যার আলাদা কোম্পানি খুলে নিয়েছে, তখন সবাই আমাদের কোম্পানিটাকে ছেড়ে রাঘব স্যারের কোম্পানিতে অর্ডার দিচ্ছে। রাকেশ রেগে বাড়ি ফিরে আসে। পরের দিন তার জন্মদিন ছিল। ডার্লিং, আজকে তোমার জন্মদিন, আজকে সন্ধ্যায় আমরা বাইরে যাই না সেলিব্রেট করতে? আমি কোথাও যাব না। প্রতি বছর আমার বার্থডেতে 12টার সময় আমার ভাই রাঘব কোনো না কোনো সারপ্রাইজ দিত, পুরো পরিবার এসে উইশ করত। এবার তো আমার জন্মদিনে কেউ উইশ করলো না। আজকে তুমি বুঝতে পারলে না ওরা তোমাকে নয়, তোমার পয়সাকে ভালোবাসতো। যাই হোক, ধীরে ধীরে রাত হয়ে যায়, কিন্তু কেউ তাকে উইশ করে না। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে, চলো কোথাও বাইরে একটা যাই। রাকেশ আর মমতা যেই তৈরি হয়ে বাইরে বেরোয়, তো দেখে পুরো পাড়া নতুন বউয়ের মতো সেজেছিল। পুরো পাড়া ঝলমল করছিল আলোতে। সেখানে পুরো পাড়া আর তার পরিবার দাঁড়িয়েছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাকেশ ভাইয়া, হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা এই নাটক বন্ধ করো, দেখানোর কোনো দরকার নেই। তোমার আসপর্দা কি করে হলো আমার পরিবারের সাথে এভাবে কথা বলার? তোমার জন্য আজকে আমি পরিবারের থেকে, পাড়া পশ্চিম থেকে পুরো আলাদা হয়ে গেছি। আমার কোম্পানি ডুবে গেছে, তুমি আমার পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখতে দাওনি। এসব তুমি কি বলছো রাকেশ? এরা সবাই তোমার শত্রু। আমার স্ত্রী চলে গেছে এইটা তুমি জেনে আমার মাথা ঘুরিয়ে দিয়েছিলে। আমি পাগল হয়ে গেছিলাম। চুপচাপ আমার জীবন থেকে বেরিয়ে যাও। মা, বোন, রাধিকা, সবাই আমাকে মাফ করে দাও। ছেলেকে মায়ের থেকে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। বাচ্চা, তুমি আজকে নিজের ভুল বুঝতে পেরেছো। আমাদের পরিবার আবার একজোট হলো। আমার রাধিকা বৌদিকে বারবার তুমি কালো, অসুন্দর বলতে না, কিন্তু ওর থেকে কালো তো তুমি। আরো কথা শুনবে নাকি এখনই এখান থেকে বেরিয়ে যাবে? রাকেশ মমতাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। তারপরে পুরো পরিবার মিলে রাকেশের জন্মদিন খুশি খুশি পালন করে।
পরিবার আবারও একসাথে হয়ে যায়। রাধিকার বাবাও মমতাকে ডিভোর্স দিয়ে দেয়। এবার রাঘব আর রাকেশের কোম্পানি একসাথে মিলে কাজ করতে থাকে, আর আরও একবার সবাই একসাথে ভালোবেসে থাকতে শুরু করে। আরে সূর্য অস্ত যেতে চললো, সময় হয়ে গেছে। যার বিয়ে সে কোথায় গেল? আমি নন্দিনীজিকে ওই সামনের দিকে যেতে দেখেছি। ঠিক আছে, আপনারা সবাই এখানে দাঁড়ান, আমি দেখে আসছি। অজয় সামনের দিকে বরকে খুঁজতে যাচ্ছিল, তখন ওখানে কিছু দূরে একটা বটগাছের পিছন থেকে হালকা করে শেরওয়ানি দেখা গেল। মনে হচ্ছে যার বিয়ে সে গাছের পেছনে লুকিয়ে আছে, কিন্তু ওখানে কি করবে ও? অজয় তাড়াতাড়ি গাছের পিছনে গেল আর দেখল বর মাথা নিচু করে বসে আছে। অজয়ের পায়ের শব্দ শুনে বর যখন অজয়ের দিকে তাকালো, তো বরের একটাও দাঁত ছিল না, সে একদম ফোকলা ছিল। আরে খান্না সাহেব, এখানে কি করছেন আপনি? আপনার বউয়ের বিদায়ের সময় হয়ে গেছে, বোন আপনার জন্য অপেক্ষা করছে। জানি না মশাই, আমার দাঁত কোথায় খুলে পড়ে গেছে। অজয় তার প্যান্টের পকেট থেকে নকল দাঁত বের করে আর খান্না সাহেবকে দেয়। আপনার দাঁত আপনি সাবধানে রাখুন, এটা আপনার গাড়ির ভেতরে পড়েছিল। বর তার নকল দাঁত লাগায় আর অজয়ের সঙ্গে ফিরে আসে। অজয়ের বোন শালু নিজের স্বামী খান্না সাহেবকে দেখে খুব খুশি হয়, কিন্তু তার বিয়ে এত বুড়ো লোকের সঙ্গে কেন হচ্ছিল? তাও শালু এত খুশি কেন ছিল? শ্বশুরবাড়ি যাওয়ার পরে কেমন কাটবে তার জীবন? গল্প থেকে কোনো টুইস্ট আসবে? এই সব জানার জন্য গল্পের একটু পিছনের দিকে যাই। অজয়, শালু আর তার বাবা মা খাওয়ার টেবিলে বসেছিলেন। ভাইয়া, এর চেয়ে ভালো তো তুমি একটা চাকরানি রেখে নিতে, অন্তত সময় খাবার তো পেতাম। আর আজকালকার চাকরানিরা বৌদির থেকে অন্তত ভালো দেখতে। শালু, তোমার বৌদি এতটা কালো নয়, ও আসলে একটু শ্যামলা। শ্যামলা বলো কি কালো, দুটো একই ব্যাপার। কিন্তু মানতে হবে, কালো হওয়া সত্ত্বেও বৌদি তোমার মতো ছেলে পেয়েছে। তো ভাবো একটু, আমার মতো অপ্সরা কেমন স্বামী পাবে? তখন সেখানে মমতা সবার জন্য খাবার নিয়ে আসে। ননদ, তুমি যদি এতই সুন্দরী হও তাহলে তোমার জন্য সবচেয়ে সুন্দর রাজকুমার আসবে। বৌমা, বেশি কথা না বলে তাড়াতাড়ি খাবার বাড়ো, খুব খিদে পেয়েছে। বউয়ের হাতে খাওয়ার জন্য আমি নিজেকে আটকাতে পারছি না, তাড়াতাড়ি খাওয়া শুরু করি। তারা খাবার খেতে থাকে। পরের দিন শালু তার বন্ধুদের নিয়ে মমতার ঘরে যায়, তো দেখে সে মেকআপ করছিল। বৌদি, তুমি যত খুশি মেকআপ করলেও তোমার খারাপ মুখটা ঢাকতে পারবে না। আমার বন্ধুরা তোমার সঙ্গে শপিং করতে চাইছিল, নইলে আমি ওদের এখানে ডাকতামই না। শালু, নিজের বৌদিকে এভাবে অপমান করিস না, ও শ্যামলা হলেও দেখতে যথেষ্ট সুন্দর। তো এইভাবে শালু যখন তখন যার তার সামনে তার বৌদির গায়ের রং নিয়ে মজা করত। কিছুদিন পর তার ভাই অজয় শালুর জন্য ছেলে দেখল। শালু, আজকে তোকে দেখতে ওখান থেকে ছেলে আসবে, কিছুক্ষণ পর চলে আসবে ওরা। শালু গিয়ে নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে পড়ল। এই ছেলের বাড়ির অকাত আমি দূর থেকেই বুঝে যাব। কিছুক্ষণ পরে ছেলেপক্ষ নিজের গাড়িতে করে তাদের বাড়ির সামনে আসে। অজয়, তার মা বাবা আর মমতা বাইরে থেকে তাদের স্বাগত জানায়। তখনই শালু ওপর থেকে চিৎকার করতে থাকে, ভাইয়া, এদেরকে ভাগিয়ে দাও এখান থেকে। এত সাধারণ গাড়ি নিয়ে এসছে আমার মতো অপ্সরাকে দেখতে, অন্তত রোলস রয়েস তো আনতে হতো। শালু, তুই চুপচাপ ভেতরে যা, ঘরের অতিথিদের এইভাবে বেইজ্জতি করতে নেই। আরে থাকতে দিন ভাই, অজুহাত দেবেন না, এরকম মেয়ের সঙ্গে আমার সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই। এইভাবে পাত্রপক্ষ বাইরে থেকেই ফিরে যায়। তারপর যতগুলি সম্বন্ধ শালুর জন্য আসে সবাইকেই ভাবে অপমান করে ভাগিয়ে দিত। যদি মমতা ওকে বোঝাতে যেত তাহলে ওর রঙকে নিয়ে ওর সঙ্গে মজা করত। তারপর কিছু মাস পরে একটা খুব বড়লোক ছেলে শালুর বাড়িতে আসে। ওর আশেপাশে বডিগার্ড ছিল, ওর ম্যানেজার ছিল, আরও 10টা গাড়ি করে আসে। আগে পিছে সিকিউরিটির গাড়ি আর মাঝখানে তার অর্থাৎ খান্না সাহেবের গাড়ি। আরে খান্নাবাবু, আপনাকে কে বলেছে আমি শালুকে বিয়ে করতে চাই? যেই ঘরের মেয়েরা কুমারী বসে আছে তাদের খবর অনেক দূর দূরান্ত অব্দি পৌঁছেই যায়। আমার বয়স তো অনেক হয়েছে, সেটা শালু জানে, কিন্তু আমি ওকে বিয়ে করতে চাই। বয়সে কি এসে যায় খান্না সাহেব, আমার সব সময় আপনার মতো বড়লোক পাত্রের সন্ধান ছিল। আমি আপনাকে বিয়ে করতে প্রস্তুত। শালু, তুই পাগল হয়েছিস কি? নিজের বয়স দেখ আর ওনার বয়স দেখ। বৌদি, তোমার বদন তো কালো ছিলই, তোমার মুখও কালো। আরে ওর ব্যাংক ব্যালেন্স দেখো আর আমাদের ব্যাংক ব্যালেন্স দেখো। কোনো রাজ্যে রাজা মনে হচ্ছে ওকে। আমার মতো অপ্সরাকে ওই সামলাতে পারবে। আমার আশেপাশেও এইসব বডিগার্ডরা থাকবে। তো এইভাবে শালুর বিয়ে খান্না সাহেবের সঙ্গে হয়ে যায়। এবার গল্পটা আরেকবার বর্তমানে ফিরে এলো, আর খান্না সাহেব শালুর বিদায় করিয়ে তার বাড়িতে নিয়ে চলে এলো। এখন এই বুড়োটা আমাকে ভালো করে জানেই না। এর মনে হচ্ছে এ খুব চালাক। এ কম বয়সের মেয়েকে বিয়ে করে নিয়েছে, কিন্তু আমি ওর থেকে বেশি চালাক। আমার তো শুধু ওর পয়সা নিয়ে কাজ।
শালু মনে মনে এইসব ভাবছিলই তখনই ও কারোর আওয়াজ শুনতে পায়। শালু দৌড়ে যায় আর জানলা দিয়ে তার কথা শোনে। সেখানে খান্না সাহেব তার প্রথম স্ত্রী আর 16 বছরের ছেলে রোহনের সঙ্গে কথা বলছিল। বাবা, আমি আপনাকে কত বোঝদার ভাবতাম, কিন্তু মা থাকতে আপনি দ্বিতীয়বার বিয়ে করলেন। আজকের পর আমরা এই বাড়িতে থাকবো না, চল আমার সঙ্গে। আর হ্যাঁ, আমি ডিভোর্স পেপারে সই করে তোমাকে পাঠিয়ে দেব। আরে তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা তো জানো আমার বিজনেস মাইন্ডটা একটু অন্যরকম ভাবেই চলে। এই জন্যই আজকে আমি এখানে দাঁড়িয়ে। যে মেয়েটার সঙ্গে আমি বিয়ে করেছি ও 1 নম্বরের ঘমণ্ডি। কাজ করার জন্য তো একটা দেশি চাকরানি তো তোমার লাগতো, মনে আছে নাকি না? হ্যাঁ দরকার আছে, কিন্তু ওই ব্যাপারের সঙ্গে এই ব্যাপারে কি সম্পর্ক? কানেকশন তো আছে। দেখো, যদি আমি দেশি চাকরানি আনি তাহলে আমাকে প্রতি মাসে ওকে টাকা দিতে হবে। আর এটা একটা ভয় ভয় থাকতে হবে যে এই চাকরানি আমাদের ছেড়ে কোথাও না চলে যায়। আমি যেহেতু একে বিয়ে করে নিচ্ছি সেজন্য এ ছেড়ে কোথাও যেতে পারবে না। আরে আমাদের বাড়ি ঘরদর দেখে নিজেকে বড় কিছু ভাবতেও থাকবে, আর মজায় মজায় কাজও করে দেবে। তার মানে আপনি শুধু চাকরানি বানানোর জন্য একে বিয়ে করেছেন, এছাড়া ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না? আমি পাগল নাকি? আমার একটা বিয়ের পর তোর মার সাথে থাকার পরে আমি অন্য কারোর সাথে সম্পর্ক রাখবো? এইসব কথা শুনে তো শালুর পায়ের তলা থেকে মাটি সরে যায়। যাই হোক, সে চুপচাপ পা টিপে টিপে তার ঘরে চলে আসে। আমি নিজেকে একটু বেশি চালাক ভাবছিলাম, কিন্তু এই বুড়োটা তো আমার থেকেও কয়েক গুণ চালাক। কোনো ব্যাপার না, এবার আমি এমন চাল চালবো যে এই বুড়োটা মনে রাখবে। আমার রূপ দেখে এক না একদিনও পাগলই হয়ে যাবে। কিন্তু ওর বলা উচিত ছিল না যে ও আগে থেকেই বিবাহিত আর ওর একটা জোয়ান ছেলেও আছে। আমি পাগল হয়ে গেছিলাম যে আমি কোনো প্রশ্ন উত্তরই করিনি। এর মধ্যে ওখানে খান্না সাহেবের প্রথম স্ত্রী চলে আসে। আরে মহারানী সাহেবা, আজ এই বাড়িতে আপনার প্রথম দিন, রান্নাঘর আপনার জন্য অপেক্ষা করছে। সারা পাড়া নিমন্ত্রিত আজকে, আর সব রান্না তুমি একাই করবে। শালু এবার বাধ্য হয়ে এতগুলো লোকের জন্য নিজেই খাবার বানালো। সব বাসনপত্র ওরা শালুকে দিয়েই ধোয়ালো। রাতে শালু খান্না সাহেবের সঙ্গে একলা কথা বলে। শালু, এত ছোট ছোট জামা কাপড় কেন পরে থাকো তুমি? কেন, আমার রূপ আপনার ভালো লাগে নাকি? আরে না না, তুমি তো একদম অপসরার মতো দেখতে লাগছো। আচ্ছা শোনো না, আমাকে আমার বন্ধুর বার্থডে পার্টিতে যেতে হবে। আমাকে একটা রোজ রয়েস কার গিফট করো না। 2 দিন পর যখন আমি পার্টিতে যাব, তখন ওর মনে হবে না যে আমি খান্না সাহেবের স্ত্রী। যদি তোমাকে দেখে মনে না হয় যে তুমি খান্না সাহেবের স্ত্রী, তাহলে পায়ের নিচ থেকে মাটি সরে যাবে নাকি? আমি আমার সমস্ত প্রপার্টি আমার আগের বউয়ের নামে করে রেখেছি, ওর থেকে পারমিশন নেওয়া যাক। এই বলে খান্না সাহেব সেখান থেকে চলে যায়। এবার শালুর এই চালটাও ফলপ্রসূ হলো না। এবার যেমন যেমন দিন গড়ায়, শালুর ওই বাড়িতে চাকরানির মতোই অবস্থা হয়ে যায়। এমনকি ভুল হলে তার প্রথম স্ত্রী তাকে মারতেও থাকে। আমি তোকে বলেছিলাম আমাদের কাপড় জামা ধুয়ে দিতে, এখনো তুই খাবারই বানালি না। ব্যাস, আমি এরপরে যাচ্ছিলামই। তখন ওখানে তার অনেক বান্ধবী চলে আসে। দেখলে না তোমরা, এ আমার সতীন কাম চাকরানি। এই গরিব লোকেরা অহংকার তো খুব পারে, কিন্তু কাম ধাম কিচ্ছু পারে না। দেখুন, আপনি আপনার বন্ধুদের সামনে আমরা অপমান করতে পারেন না। তো ঠিক আছে, আজকে সন্ধেবেলায় আমি অনেক বড় পার্টি রেখেছি, পুরো পাড়ার সামনে তোর অপমান করব। এই সব কিছুতে পরিশ্রান্ত হয়ে একদিন চুপি চুপি তার বাপের বাড়ি চলে আসে। শালু, কেন কাঁদছো তুমি? শালু সব কথা তার মা বাবা দাদা বৌদিকে বলে দেয়। বৌদি, আমি এখন বুঝতে পেরেছি, যখন আমি আমার বন্ধুদের সঙ্গে তোমাকে অপমান করতাম তখন তোমার কেমন লাগতো। আমাদের সবসময় আমাদের সমকক্ষদের সঙ্গে সম্পর্ক রাখতে হয়। ওরা সবসময় আমার সঙ্গে চাকরের মতো ব্যবহার করে আর আমরা অপমান করে। শালু, তুই তো কত লোকের অপমান করেছিস, কত ভালো ভালো ছেলেরা তোকে দেখতে এসেছিল, তুই ওদেরকে এমন অপমান করে পাঠিয়েছিস যে ওরা যেন কোনো দুধ ছাই ছেলে। আমি তো এই বিয়ের একেবারেই বিপক্ষে ছিলাম, কিন্তু তুই একেবারে উন্মাদ হয়ে গেছিলি। এবার বুঝলি তো একটা বড়লোক বুড়োকে বিয়ে করার কি পরিণাম হতে পারে। করলি তোর পয়সায় তুই আরাম। মাঝে এবার ছেড়ে দিন, আমার ননদ তার ভুল বুঝতে পেরেছে। এবার আমি তোর জন্য ছেলে খুঁজব। মমতার ভাই উকিল ছিল, যার সাহায্য নিয়ে শালু আর খান্না সাহেবের ডিভোর্স করিয়ে দেয়। আর তারপর শালুর বিয়ে সে তার ভাইয়ের সঙ্গে দিয়ে দেয়। এবার শালু তার বৌদিকে খুব সম্মান করতে থাকে আর সবাই খুশি খুশি থাকতে লাগে। दोस्तों, आप सभी इस वीडियो पर अपनी माँ की लंबी आयु के लिए कमेंट में आई लव माँ जरूर लिखें। दुर्गा माँ जरूर आपकी इच्छा पूरी करेंगी। और हाँ, इस वीडियो को लाइक जरूर कीजिएगा।